আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, রিজভী। হাসিনার গণভবন এখন জাদুঘর, ঢুকলেই চোখে পড়বে মুগ্ধর পানির বোতল থেকে প্রতীকী কবর। নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ, নীতিতেই এগোচ্ছে দেশ, মাহদি আমিন। পুড়ে যাওয়া এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হবে গ্যাস সংকট। মুর্শিদাবাদের থানায় অভিযোগ ভারতীয় তরুণীর, জামালপুরে গ্রেফতার বাংলাদেশি যুবক। 5 দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক। টুঙ্গিপাড়ায় 36 জুলাই স্মারক তোরণে আগুন, 75 জনকে আসামি করে মামলা। 48 ঘন্টার মধ্যে 3 বিভাগে বন্যার শঙ্কা। বন্ধের মুখে আমিরাতের জনতা ব্যাংকের 4 শাখা, ঝুঁকিতে রেমিটেন্স প্রবাহ। যাত্রাবাড়িতে বিশেষ অভিযানে 20 জন গ্রেপ্তার। মোদি এখন দুর্বল, বড় আন্দোলনের ইঙ্গিত দিলেন সোনাম ওয়াংচুক। যুদ্ধ নাই, ইরানের সঙ্গে চুক্তি চাই ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিদ্যমান আইন থাকা সত্ত্বেও পলাতক একজন আসামিকে বাংলাদেশে ফেরত না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া দেশের বিচার ব্যবস্থা ও জাতীয় সার্বভৌমত্বের জন্য অসম্মানজনক। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত ছিল। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক টিকিট ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এজন্য আগ্রহীদের আগে থেকেই জুলাই 36 ওয়েবসাইটে নিবন্ধন করে পছন্দের সময় নির্বাচন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং সবার আগে বাংলাদেশের নীতিকে ভিত্তি করে বাংলাদেশ এখন একটি স্বাধীন, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে নিজের অবস্থান আরও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের পররাষ্ট্রনীতি, জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের প্রশ্নে বর্তমান অবস্থান তুলে ধরেন। মাহদি আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে দেশের পররাষ্ট্র নীতি হবে স্বাধীন, আত্মমর্যাদাশীল এবং জাতীয় স্বার্থ নির্ভর। কোনো ধরনের নতজানু কূটনীতি নয়, বরং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সব সম্পর্কেই সমতা, পারস্পরিক সম্মান এবং বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নীতি বর্তমান সরকারের অঙ্গীকার। এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল গত রাত 3:10-এ চালু হয়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল 9:30টায় 9 টার্মিনাল 115 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছিল। এ সময় আরএলএনজি থেকে সর্বমোট 662 মিলিয়ন গ্যাস হচ্ছিল। বিকেল নাগাদ টার্মিনালকে সরবরাহ 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট হতে পারে। আগুনে পুড়ে যাওয়ার পর প্রায় 2 সপ্তাহ ধরে টার্মিনালটির গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে দেশে ভয়াবহ গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হয়েছে। আরপিজিসিএল এর চট্টগ্রাম কার্যালয়ের ডিজিএম নাসির উদ্দিন জানান, টার্মিনালটি গত রাত 3:10 চালু হয়েছে।
ভারতীয় তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জে মুস্তাফিজুর রহমান মেহেদী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত 9:30টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ। মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মুস্তাফিজুর রহমান মেহেদী একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। মুন্সিগঞ্জের বিখ্যাত আরিয়াল বিলের 5 প্রজাতির দেশি ছোট মাছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আপাতত দৃষ্টিতে তাৎক্ষণিক মারাত্মক কোনো স্বাস্থ্য ঝুঁকি দেখা না গেলেও দীর্ঘমেয়াদে এটি মানব স্বাস্থ্য, জলজ বাস্তুতন্ত্র এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তার উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একদল অনুসন্ধানী গবেষক আরিয়াল বিলের 5টি ভিন্ন পয়েন্টে গাদিঘাট, বসুরোলা ডেঙ্গা, সাগরডেঙ্গা, বড়াইখালী ও আলমপুর থেকে নমুনা সংগ্রহ করেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত 36 জুলাই স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় 75 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় এ মামলা দায়ের করেন। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আয়ুব আলী সত্যতা নিশ্চিত করে জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে শনিবার স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ওই দিনই গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে নিচের অংশ আংশিক পুড়ে যায়। এ ঘটনায় ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুহান সহ 35 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 40 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের 3 বিভাগের কয়েকটি জেলায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টি এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বুধবার সকালে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল থেকে তা দ্রুত কমতে শুরু করেছে। সন্ধ্যা 6টার দিকে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে নেমে আসে। মূলধনের ঘাটতি পূরণ করতে না পারায় সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের 4টি শাখা বন্ধের মুখে পড়েছে, যা দেশের রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে গত 15ই জুলাই জনতা ব্যাংকে চিঠি দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জরুরি হস্তক্ষেপ চেয়ে উদ্যোগ নিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। জনতা ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানায়, ইউএই কেন্দ্রীয় ব্যাংকের বিধিমালা অনুযায়ী সেখানে 4টি শাখা পরিচালনার জন্য কমপক্ষে 400 মিলিয়ন দিরহাম মূলধন থাকা বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে জনতা ব্যাংকের মূলধন রয়েছে প্রায় 100 মিলিয়ন দিরহাম। প্রয়োজনীয় মূলধন নিশ্চিত করতে না পারায় শাখাগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির নিয়ন্ত্রক সংস্থা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বুধবার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত 20 জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থান সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের পর আগের তুলনায় দুর্বল হয়েছে বলে দাবি করেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, জনগণের গুরুত্বপূর্ণ দাবিগুলো উপেক্ষিত হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে উঠতে পারে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, সাম্প্রতিক আন্দোলন দেশের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে। তাদের বিশ্বাস, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে সরকারের সিদ্ধান্তেরও প্রভাব ফেলা সম্ভব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথও খোলা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই। তিনি দাবি করেন তার প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানের কর্মকর্তারা আলোচনার আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও কঠোর অবস্থান থেকে সরে আসছে না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে একাই সামরিক পদক্ষেপ নিতে পারে তার দেশ। তিনি বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। বুধবার দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমদ ওয়াহিদির সাম্প্রতিক বক্তব্যই তার গভীর উদ্বেগের কারণ। তার দাবি, ওই বক্তব্যে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা স্পষ্ট করেছেন। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আমি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।